Dear students, we are going to discuss thermodynamics today. আমাদের পরের ইউনিটের আলোচনা হচ্ছে থার্মোডাইনামিক্স। আমরা আলোচনা করতে যাচ্ছি এবং এই বিষয়টা আমি কতগুলো ভাগে বিভক্ত করে নিয়েছি। I divided the unit in some parts. First of all, I will discuss the first law of thermodynamics. তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা রয়েছে, এটাই তো বেসিক্যালি বেসিস অফ দ্য হোল থার্মোডাইনামিক্স। এটা আগে আমরা আলোচনা করে নেব। নেক্সটলি আমরা আলোচনা করব যে ইকুইপার্টিশন অফ এনার্জি, যেটা থেকে ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা বল বা সমবিভাজন নীতি, শক্তির যে সমবিভাজন নীতি, এগুলো আলোচনা করব এবং এই দুটো আলোচনাকে এক জায়গায় আমরা কনভার্জ করে নেব, করে নিয়ে আলোচনাটা শেষ করব। তো বিষয়গুলো আমি অলরেডি বোর্ডে লিখে ফেলে রেখেছি ফর কনভিনিয়েন্স অফ দ্য ডিসকাশনস, যাতে আলোচনাটা করতে আমার সুবিধা হয় সীমিত সময়ের মধ্যে এবং সীমিত পরিসরের মধ্যে। বিষয়গুলো একটু ভালো করে দেখে নিন। ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স স্টেটমেন্টটা আমি এখানে লিখেছি। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট সাপ্লাইড, যে তাপটা আমি দিচ্ছি, সরবরাহ করছি কোনো সিস্টেমকে, গ্যাস হতে পারে বা অন্য কিছু হতে পারে। তা বেসিক্যালি এখানে গ্যাসিয়াস সাবস্টেন্স নিয়ে আলোচনা হয়ে থাকে থার্মোডাইনামিক্সে। তো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট সাপ্লাইড, দিস ইজ দ্য চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এবং দিস ইজ দ্য ওয়ার্ক ডান, যে তাপটা তুই দিচ্ছিস দ্যাট হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু টু পার্টস। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করতে কাজে লাগছে এবং বাইরের কাজ বা এক্সটার্নাল ওয়ার্ক করতে কাজে লাগছে। দুটো ব্যাপারে খুব সাবধান করে দিন। এই ইকুয়েশনটা যেটা লেখা হয়েছে, দিস ইজ ইন এসআই সিস্টেম, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিস্টেমে রাখা হয়েছে, যে কারণে জে বলে যে কনস্ট্যান্টটা ছিল, ডাব্লিউ সমান জে এই, যেটাকে জুলস কনস্ট্যান্ট বলা হয়, সেই জের কোনো অস্তিত্ব কিন্তু এখানে নেই এবং পরবর্তী কোনো আলোচনার মধ্যে জের অস্তিত্ব পাবি না, বিকজ জে ডাজ নট এক্সিস্ট ইন দ্য এসআই সিস্টেম। এটাকে বলা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট হিট, অর্থাৎ জের কোনো অস্তিত্ব কোনো আলোচনার মধ্যে নেই, বিকজ দ্য হোল ডিসকাশন ইজ ইন এসআই সিস্টেম। এটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করো। দ্বিতীয়ত, এখানে আমরা এটা ইউজ করেছি গ্রাম মোলের কথা এখানে মাথায় রাখতে হবে। এন গ্রাম মোল যদি হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কি পেতে পারি সেই বিষয়গুলো আমি পরে নোট ডাউন করে দিয়েছি। দেখ, দিস ইজ দি অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই, দ্যাট উইল বি এনসিপিডিটি। এন ইজ দি নাম্বার অফ গ্রাম মোল। এখানে না এন গ্রাম মোলের কথা বলা হয়েছে, বা 1 গ্রাম মোল হলে কোনো ক্ষতি নেই, দুটো ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে রাখতে পারি। এনসিপিডিটি, সিপি মানে সবাই জানি, স্পেসিফিক হিট অফ দ্য গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তার মানে সিবি হচ্ছে 1/n dq/dt। এনটা যদি 1 গ্রাম মোল হয়, তাহলে এখানে আমরা 1 লিখতে পারি, তাহলে সিপির জায়গায় dq/dt লিখতে পারি। তাহলে দিস ইজ আ প্রসেস বাই হুইচ ইউ ক্যান ক্যালকুলেট সিপি। স্পেসিফিক হিট অ্যান্ড কনস্ট্যান্ট প্রেশার বের করতে গেলে আমাকে কি করতে হবে, কোয়ান্টিটি অফ হিটটাকে টাইম টেম্পারেচারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে নিতে হবে, অবকল করে নিতে হবে। করে নিলেই আমরা সিপিটা পেয়ে যাবো। অন দ্য রিভার্স সাইড, ডিইউ চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি কিন্তু এনসিভিডিটি, এন যদি 1 হয় সিম্পল সিভিডিটি, বা সিবি সমান 1/n dq/dt। তাহলে এটা মাথায় রাখতে হবে, ইন্টারনাল এনার্জিটাকে যদি আমরা টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা সিবি পেয়ে যেতে পারি। সিপি অ্যান্ড সিবি, দিস আর দ্য টু বেসিক কনস্ট্যান্টস অফ দ্য গ্যাস, যেগুলোকে স্পেসিফিক হিটস বলা হয় অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম। এদের মধ্যে রিলেশনসগুলো আছে, আমি পরে এগুলো ডিসকাস করে নিয়েছি, আলোচনা করে নিয়েছি। তার আগে একটা কথা বলে দিই, এবারে ওয়ার্ক ডানের যে কথাটা বলা হলো, ডিডব্লিউ যেটা বলা হলো, টোটাল ওয়ার্ক ডানের কথা বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ পিডিভি, বা যদি বলি সিম্পল ডিডব্লিউ, তাহলে আমরা বলবো সিম্পল পিডিভি, ইন্টিগ্রেশন সাইনটা সেখানে থাকবে না, আর টোটাল ওয়ার্কের ক্ষেত্রে এটা বলা হয় পিডিভি। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে কি, এই যে ওয়ার্ক ডানের ব্যাপারটা একটু গোলমেলে আছে। ওয়ার্ক ডানটা ডিপেন্ড করবে প্রসেসটা কোন পদ্ধতির মধ্যে দিয়ে আছে, অর্থাৎ এই যে পরিবর্তন, তাপটা সরবরাহ করছি, ইন্টারনালি যে পরিবর্তন হচ্ছে, কার্য করা হচ্ছে, আন্ডার হুইচ কন্ডিশন, প্রেশার কনস্ট্যান্ট আছে না ভলিউম কনস্ট্যান্ট আছে না টেম্পারেচার কনস্ট্যান্ট আছে না কোনটা কনস্ট্যান্ট আছে, তার উপরে ডিপেন্ড করবে কিন্তু এই ওয়ার্ক কার্যটা। তো সেই জন্যে আমি এখানে 4টে প্রসেসের ক্ষেত্রে কার্যের রাশিমালাগুলো লিখে দিয়েছি। যেমন ধর আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে আমরা যেটা করেছি, এখানে ইন্টিগ্রেশন পিডিভি V1 to V2 যখন করছি, তখন প্রেশারটা কনস্ট্যান্ট থাকে। আইসোবারিক কথাটার মানে হচ্ছে দ্য প্রসেস ইন হুইচ দ্য প্রেশার ইজ কনস্ট্যান্ট। চাপটা যদি স্থির থাকে তাকে আমরা আইসোবারিক প্রসেস বলি বা সমচাপ প্রক্রিয়া বলি।
সেক্ষেত্রে আমরা প্রেশারটাকে বাইরে বের করে নিয়েছি এবং ওয়ার্ক ডান ইজ জাস্ট পি ভি2 মাইনাস ভি1। প্রথম আয়তনটা ছিল ভি1, পরে আয়তনটা হচ্ছে ভি2 আন্ডার এ কনস্ট্যান্ট প্রেশার পি। তাহলে এখানে ওয়ার্ক ডানটা আমরা এই সূত্রটার সাহায্যে বের করব। আইসোবারিক প্রসেস কথাটার মানে হলো দ্য প্রসেস ইন হুইচ দ্য ভলিউম রিমেইনিং কনস্ট্যান্ট। ভলিউমের কোনো পরিবর্তন হয় না, আর ভলিউমের যদি পরিবর্তন না হয় তাহলে ডিভি উইল বি জাস্ট জিরো, দিস উইল বি জাস্ট জিরো। তো ডিভি যদি জিরো হয় দেয়ার উইল বি নো কোশ্চেন অফ ওয়ার্ক। কোশ্চেন অফ ওয়ার্ক নেই, কেন কার্য এখানে হবেই না, কার্য কী করে হবে? ডিভি যদি জিরো হয় ওয়ার্ক ডানটা তো জিরো হয়েই যাবে। সো আইসোবারিক প্রসেস নিয়ে আমাদের তো চিন্তার কোনো কারণ নেই, এখানে কোনো কার্য হয় না। কিন্তু আইসোথার্মাল প্রসেস অর্থাৎ যে প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, একটা কথা বলি, টেম্পারেচারই শুধু কনস্ট্যান্ট থাকবে না, ইন্টারনাল এনার্জিটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে, বিকজ দিস ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার অফ দি বডি। টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে ওয়ার্ক ডান, যে রাশিমালাটা আমরা লিখেছি একটু ভালো করে লক্ষ্য করে নাও, এন আর টি এল এন, দিস ইজ দ্য নর্মাল লগ, যেটাকে আমরা লগ ই বলি। হ্যাঁ, ক্যালকুলেটরে এল এন এর একটা বাটন অলরেডি ব্যবহার করা আছে, যেগুলো হায়ার ভার্সন অফ দি ক্যালকুলেটর সেখানে করা আছে, অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই। তাহলে বেসে কনভার্ট করে নিতে হবে, লগ বেস 10 কনভার্ট করে নিতে হবে, 2.3 দিয়ে গুণ করবো। এন হচ্ছে গ্রাম অনুর সংখ্যা, একটা হলে একটা গ্রাম অনু থাকলে এন 1 হয়ে যাবে, এটা পরিষ্কার কথা। সো দিস ইজ দ্য ফর্মুলা, ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে দুটো ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি, এইটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, দুটো আইডেন্টিক্যাল ফর্মুলা, ডিফারেন্স কিছু নয়। P1 V1 মানে এন আর T1 লিখতে পারি, P2 V2 মানে এন আর T2 লিখতে পারি। সো জাস্ট লাইক দিস ইজ দ্য ফর্মুলা। এখন এই চারটে যে প্রসেসে কার্যটা করা হলো তাদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। এই যে চারটে প্রসেসের মধ্যে যে আমরা কার্যটা করলাম, বেসিক ডিফারেন্সটা হচ্ছে দেখ, এই তিনটে প্রসেসে কিন্তু গামার কোনো গল্প নেই, দ্যাট ইজ নো কোশ্চেন অফ গামা। গামার কোনো গল্প নেই, মানে গামার থাকা মানে তো সিপি সিপি এই সবগুলো ঢুকে যাচ্ছে, কারণ সিপি বাই সিপি মানে গামা, এটা সবাই আমরা জানি। তাহলে গামা নেই, কিন্তু এখানে গামা রয়েছে। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমাদের গামাটা বিশেষ গুরুত্বপূর্ণ যখন আমরা কার্যটা বের করতে যাচ্ছি, এবং গামাটা কিন্তু নির্ভর করে কার উপরে? অ্যাটমিসিটি অফ দ্য গ্যাসের ওপরে। তাহলে বিভিন্ন অ্যাটমিসিটি ওলা গ্যাসের ক্ষেত্রে কার্যের পরিমাণটা কিন্তু আবার ডিফারেন্ট হয়ে যাবে। এটা একটু ভালো করে মাথায় ঢোকানোর ব্যাপার আছে, যে গ্যাসটা যদি ডিফারেন্ট হয়, আমি টেম্পারেচারটা একই পরিবর্তন করলাম, অক্সিজেন নিলাম, ওজোন নিলাম, কি অক্সিজেন নিলাম, হিলিয়াম নিলাম, একই টেম্পারেচার কনভার্সন করলাম, আর এর মান তো সবার ক্ষেত্রেই সমান। অনেকে বলতে তাহলে কার্যটা তো একই হয়ে যাবে। ওজনকে আমি যদি টেম্পারেচার পরিবর্তন করি ওজনের, আর যদি অক্সিজেনের করি একই টেম্পারেচার পরিবর্তন, তাহলে দুটো ক্ষেত্রেই তো কার্য এক হওয়ার কথা। কিন্তু না, এখানে যেহেতু গামা রয়েছে, গামাটা কিন্তু ওজনের ক্ষেত্রে যা হয় হিলিয়ামের ক্ষেত্রে তা হয় না, অক্সিজেনের ক্ষেত্রে তা হয় না। সেটা আমরা পরে ডিসকাশন করেছি, পরে একটা চার্ট বানিয়ে দিয়েছি। অতএব বি কেয়ারফুল, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কিন্তু গামার একটা বিশেষ ভূমিকা রয়েছে, অর্থাৎ অ্যাটমিসিটি অফ দ্য গ্যাসের একটা ভূমিকা রয়েছে, অর্থাৎ একটা মলিকুলের মধ্যে কটা অ্যাটম আছে তার একটা বিশেষ ভূমিকা আছে। এটা আমরা আরো ডিটেইল আলোচনা করে যাব। তো এখানে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি, সিপি সিপি যেগুলো আমরা এখানে আলোচনা করলাম এইভাবে আমরা লিখেছি, ইন টার্মস অফ কোয়ান্টিটি অফ হিট, ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি, কিন্তু তাদের ইন টার্মস অফ সিপি অ্যান্ড সিভিও লেখা যেতে পারে। যেমন ধর এখানে আমরা যে সিপি মাইনাস সিপি সমান আর হয়, সিপি বাই সিপি সমান গামা হয়, তাহলে এই দুটো রিলেশন যদি আমরা ব্যবহার করি তাহলে সিভি উইল বি লাইক দিস এন্ড সিপি উইল বি লাইক দিস। তাহলে গামাটা উপরে আবার সিভি ডিপেন্ড করছে, গামার উপরে সিপিও ডিপেন্ড করছে। অতএব গামার একটা বিশেষ ভূমিকা আছে টু ফিক্স আপ দ্য ভ্যালু অফ সিপি অ্যান্ড সিভি। এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই সিপি এবং সিভি আমরা যদি গামার মান জানা থাকে তাহলে আমরা বের করতে পারি। এটা ঘটনা যে উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সিপি অ্যান্ড সিভি ইফ উই নো দ্য ভ্যালু অফ গামা। কিন্তু গামার ভ্যালুটা তো কোথা থেকে পাবো? হাউ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গামা, বা হাউ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সিপি অ্যান্ড সিভি ডাইরেক্টলি ফ্রম দ্য এনার্জি অফ দ্য গ্যাস, সেটা আমরা এখানে আলোচনা করেছি বাই দি হেল্প অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। ইকুইপার্টিশন এনার্জিটা যদি আমাদের জানা থাকে তাহলে উই ক্যান ইজিলি ক্যালকুলেট দি ভ্যালু অফ সিপি অ্যান্ড সিভি অ্যান্ড অ্যাজ ওয়েল দ্য গামা ফ্রম দি থিওরি। তখন আমাদের এই ফর্মুলাগুলো আবার অত বিশেষ কাজে লাগবে। এগুলো একবার এক্সক্লুসিভলি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিকে তাকিয়ে এগুলো তৈরি করা হয়েছে, বাট ইফ ইউ গো টু দ্য এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল, তখন দেখবে যে বেসিসটা কোথায়, এর ব্যাকগ্রাউন্ডটা কোথায়, সেটা আরও পরিষ্কার হয়ে যাবে।
আমি প্রথমে এটা লিখেছি, দেখ এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল হচ্ছে ইউ এফ ইন্টু হাফ আর টি। এফটা বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। ব্যাপারটা বলছে স্বাধীনতার মাত্রা কাকে বলা হয়, হাফ আর টি। অর্থাৎ ইকুইপার্টিশনাল এনার্জিতে বলা হলো যে এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল উইল বি ইকুয়ালি ডিভাইডেড অ্যামংস্ট ইটস ডিগ্রিজ অফ ফ্রিডম। এর প্রতিটি স্বাধীনতা মাত্রা পিছু শক্তিটার সমভাবে বণ্টিত হবে এবং প্রতি ডিগ্রিজ অফ মাত্রা পিছু শক্তির পরিমাণটা হবে হাফ আর টি। যদি 1 গ্রাম গ্যাস থাকে আর যদি একটি মাত্র গ্যাস অণু থাকে তাহলে কিন্তু বলা হবে হাফ কেটি। আর ইউজ করছি মানে দিস ইজ ফর 1 গ্রাম মোল অফ দ্য গ্যাস, দিস ইজ দ্য এনার্জি পার ডিগ্রিজ অফ ফ্রিডম, and if this is the single molecule or single atom already better, তখন বলা হবে the energy will be just half kT। তো এটা মাথায় রাখতে হবে, এই হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা ডিপেন্ড করে কার উপরে, অ্যাটমিসিটি অফ দ্য গ্যাসের উপরে। আমি এখানে লিখে দিয়েছি, অ্যাটমিসিটি যদি 1 হয়, যেমন ধর মোনোঅ্যাটমিক গ্যাস যেগুলো রয়েছে, মোনোঅ্যাটমিক গ্যাস বলতে যেগুলো আমাদের নোবেল গ্যাস বলা হয়, ক্রিপ্টন, জেনন, আর্গন, এগুলো হচ্ছে মোনোঅ্যাটমিক গ্যাস। মোনোঅ্যাটমিক গ্যাসের মানে একটা মলিকুলের মধ্যে একটাই মাত্র অ্যাটম থাকে না, তো সেক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমটা 3 ধরা হয়ে থাকে। আর ইন্টারনাল এনার্জিটা কি হবে 3/2 RT। কারণ এখানে 3 বসিয়ে দিলে 3 বসিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি না 3/2 RT। যেমন যদি ডায়াটমিক গ্যাস মলিকুলস হয়, অ্যাটমিসিটিটা 2 হয়ে থাকে। অ্যাটমিসিটি 2 মানে বলা হচ্ছে যে একটা মলিকুলের মধ্যে দুটো অ্যাটমস থাকবে, যেমন অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এই যত গ্যাস রয়েছে দে আর অল ডায়াটমিক গ্যাসেস, মলিকুলের মধ্যে দুটো রয়েছে। সেক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 5 হবে। এগুলো একটু মুখস্থ রাখতে হবে। আর ডিগ্রিজ অফ ফ্রিডমের কনসেপ্টটা এত ডিটেলে আমি গেলাম না, একটু টেক্সট বইগুলো দেখ যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কী করে ফিক্স আপ করা হয়, 3, 5 কী করে করা হচ্ছে, সেগুলো ডিটেল একটু দেখে নিতে হবে। সেক্ষেত্রে ইউ কত হবে, এখানে 5 বসিয়ে দিলে কি হচ্ছে 5/2 RT। তাহলে if you know the value of F, তাহলে you can easily find out the energy of the gas molecules। ইউ পেয়ে গেলি একটা গ্যাস মলিকুলস। কারণ একটা গ্যাস মলিকুল যদি ডায়াটমিক গ্যাস মলিকুল হয় তার ক্ষেত্রে এনার্জিটা হবে এটা। অ্যাটমিসিটি 3 যাদের আছে, মানে ওজন হচ্ছে অ্যাটমিসিটি 3, তার ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমটা 6 বা 7 ধরা হয়ে থাকে। যত কমপ্লেক্সিটি অফ দ্য গ্যাস মলিকুল বাড়বে ততই কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডমটা বাড়তে থাকবে। টেক্সট ম্যাটারটা একটু দেখে নিতে হবে, অত আমি ডেপথে যাচ্ছি না। ধরে নিই 6 এবং 7 হতে পারে। যদি 6 হয়, এখানে আমার 6 যদি বসানো হয় তাহলে 3 RT হচ্ছে, আর যদি 7 বসানো হয় 7/2 RT হচ্ছে। তাহলে ইউ এর ভ্যালুটা দুটোই হতে পারে এবং আমরা দুটো নিয়েই ক্যালকুলেশন করে দেখতে পারি যে ইউ কত হতে পারে। তাহলে বেসিক্যালি আমরা এখানে যেটা আলোচনা করলাম যে ফ্রম দি ইকুইপার্টিশন অফ এনার্জি and from the concept of degrees of freedom we can find out the energy of the gas molecules। ইউটা আমরা বার করে নিতে পারবো। আর ইউটা যদি আমার হাতের মধ্যে থাকে, তার বেসিস হচ্ছে ইউ, ইন্টারনাল এনার্জি, তাহলে we can easily find out the value of Cp, we can easily find out the value of Cp। সব কিছু আমরা এখান থেকে পরিষ্কার বের করে ফেলতে পারবো। এবং সেটা আমি একটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছি এখানে, জাস্ট অ্যান এক্সাম্পল। মোনোঅ্যাটমিক গ্যাসের জন্য ওটা দেখিয়েছি। দেখ এখানে Cp কি লিখছি du/dt। তাহলে if you differentiate this expression, this one, if you differentiate this expression for monoatomic gas, this will be just C/2 R। This will be just C/2 R। The simplest Cp will be like this, Cp will be Cv plus R। এটার সঙ্গে সিম্পল R add করে দিলে কত হয় 5/2 R হয়ে গেল। তাহলে if we know the value of U, we can find out the value of Cv and as well we can find out the value of Cp। এবং Cp আর Cv যদি জানা থাকে তো গামা বের করাটা কোনো ব্যাপারই নয়। মানে গামা মানে কি Cp/Cv, Cp কে Cv দিয়ে ভাগ কর 5/3 হয়ে গেল। সো দিস ইজ দ্য ভ্যালু অফ গামা। তাহলে আমরা বেসিক্যালি ইন্টারনাল এনার্জিটা একটু ভালো করে জানতে হবে এবং ডিগ্রিজ অফ ফ্রিডমটা জানতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, তাহলে ডিকিউ মানে আমরা কি লিখেছিলাম, দেখ NCPDT বলেছিলাম। 1 গ্রাম মোলের কথা যদি আমরা ভাবি দিস উইল বি CPDT, কিন্তু Cp মানে কি লিখছি এখানে 5/2 R লিখেছি, তাই এখানে লিখলাম 5/2 RT। অর্থাৎ Cp ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি 1 গ্রাম মোলের জন্য। সিমিলারলি ডিউ কত লিখেছি আমরা 3/2 RT লিখেছি। কেন 3/2 RT লিখলাম, কারণ Cv মানে তো CVDT, এটা 1 ধরে নিচ্ছি কিন্তু 1 গ্রাম মোল, এটা মাথায় রাখ CVDT। তাহলে Cvর জায়গায় আমরা কি বসেছি 3/2 R বসিয়েছি, আর dW ওয়ার্ক ডান হচ্ছে RDT, এটা মনে রাখতে হবে।
পিভি সমান আর এনআরডিটি না, এনটা 1 করা হয়েছে, আরডিটি করে দিয়েছি আমরা পিডিবির জায়গায়। তাহলে এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে যদি আমরা ইন্টারনাল এনার্জি আর হিট সাপ্লাই এই দুটো রেশিও করি, আমরা যে হিটটা সাপ্লাই করলাম আর যে ইন্টারনাল এনার্জিটা পরিবর্তন হলো গ্যাস মলিকুলটা, এই দুটো রেশিও করি, তাহলে কি দেখা যাচ্ছে, ডিবের মান আমি যদি বসিয়ে দিই 3/2 আরডিটি আর ডিকিউ যদি বসিয়ে দিই 5/2 আরডিটি, তাহলে গেট দেম ডিভাইডেড ইউ উইল গেট 3/5, 100 দিয়ে গুণ করে দেয়, দিস উইল বি 60%। আর ডিডব্লিউ বাই ডিকিউ কত হচ্ছে 2/5, সিম্পল, ডিডব্লিউ কে আমরা ডিকিউ দিয়ে ভাগ করে দিলে 2/5 হচ্ছে না, 2/5 তো হবেই, 40%। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশনটা কি তাহলে না, যে হিটটা আমি সাপ্লাই করছি তার 60% ইন্টারনাল এনার্জি পরিবর্তন করতে কাজে লাগছে ফর মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, আর 40% ব্যয়িত হচ্ছে ফর ডুইং দ্য এক্সটার্নাল ওয়ার্ক। তাহলে সরবরাহ তাপটা এইভাবে দুভাবে ভাগ হয়ে যেতে পারে, 60-40-তে ভাগ হয়ে যেতে পারে। মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে যেটা হবে সেটা ডায়াটমিক গ্যাস বলো বা ট্রায়াটমিক গ্যাসের ক্ষেত্রে অবভিয়াসলি তা হতে পারে না কখনো, এটা নতুন করে বোঝানোর কোনো ব্যাপার নেই। কেন হতে পারে না, কারণ এদের ক্ষেত্রে তো গামার ভ্যালুটা আলাদা হয়, এখানে নোট করে দিয়েছি, ইউ এর ভ্যালুটা ডিফারেন্ট হয়। মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ইউ এর ভ্যালু যেটা লেখা হয়েছে ডায়াটমিকের ক্ষেত্রে তো সেটা হবে না, ট্রায়াটমিকের ক্ষেত্রে সেটা হবে না। তো তাহলে সেইভাবে আমরা এখানে সুন্দর একটা টেবুলার ফর্মে আমি দেখিয়েছি যে কিভাবে এই এনার্জিগুলো ভাগ হয়ে যাবে বা কিভাবে যে তাপটা পাওয়া সরবরাহ করা হচ্ছে একটা গ্যাসকে, কোনো গ্যাস মলিকুলকে যে তাপটা আমি হিটটাকে সাপ্লাই করছি, হাউ দ্যাট হিট ইজ বিন ডিস্ট্রিবিউটেড, এটা আমরা এখানে কোন সুন্দর একটা টেবুলার ফর্মে করে দেখিয়েছি। এবং সেই টেবিলটার মধ্যে এভরিথিং ইজ দেয়ার। এর মধ্যে তুই দেখতে পাচ্ছিস অ্যাটমিসিটি রয়েছে, প্রথমে 1 atomicity, this is for atomicity 1, 2, 3, this is for degrees of freedom, যখন atomicity 1 degrees of freedom is 3, যখন atomicity 2 তখন degrees of freedom is 5, যখন atomicity 3 তখন degrees of freedom is 6 or 7। আমি 6টা আন্ডারলাইন করে রেখেছি কারণ আমরা এর ক্ষেত্রে ক্যালকুলেশনটা করে দেখিয়েছি। ক্যালকুলেশনটা কিভাবে দেখালাম, ভেরি সিম্পল, আমি তো মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই। 3 নম্বর 3 ডিগ্রিজ অফ ফ্রিডম হলে সিভি ভ্যালুটা 3/2 আরটি হবে, 3/2 আর হবে, সরি 3/2 আর হবে, এই যে লেখা আছে। কি করে হবে, দ্যাট হ্যাজ বিন ক্যালকুলেটেড। সিভি যখনই তুই পেয়ে গেলি, সিম্পল তার সঙ্গে আর অ্যাড করলে আমরা 5/2 আর পেয়ে যাবো। আর সিপি যখন পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে গামা ভ্যালুটা পেয়ে গেলাম 5/3, ভেরি রিলেটেড। আর যখনই আমরা সিপি এগুলো সমস্ত পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে ডিউ পেয়ে গেলাম, ডিকিউ পেয়ে গেলাম। ডিউ মানে সিভিডিটি, সিভির মানটা বসে 3/2 আর ডিটি হয়ে গেল, ডিকিউ এর মান পেয়ে গেলাম সিভিডিটি 5/3, সরি 5/2 বসে দিতে হবে, আর ডিডব্লিউটা তো আরডিটি। এই দুটো ভ্যালু যখনই আমরা পেয়ে গেলাম, এই তিনটে ভ্যালু যখনই পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা রেশিওটা বের করে ফেলতে পারি। ডিউ বাই ডিকিউ, ডিডব্লিউ বাই ডিকিউ আমরা বের করে নিয়েছি ফর 3 কাইন্ডস অফ গ্যাসেস, 3 রকম গ্যাসের ক্ষেত্রে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কি ব্যাপার একটা লক্ষ্য করে, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে হিটটা আমি সাপ্লাই করেছি তার 71.4% হিট যাচ্ছে ইন্টারনাল এনার্জি পরিবর্তন করার জন্য গ্যাসটা, অর্থাৎ তার তাপমাত্রাটা বাড়ানোর জন্য। ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছে মানে তাপমাত্রা বাড়াচ্ছে, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস। এখানে কি দেখা যাচ্ছে, যে তাপটা আমি সরবরাহ করছি তার 28.6% বাহ্যিক কার্য করার ক্ষেত্রে কাজে লাগছে। ট্রায়াটমিক গ্যাসের ক্ষেত্রে কিন্তু রেশিওটা অনেক বেড়ে গেছে, এটা 75%, অর্থাৎ যে তাপটা তুই সরবরাহ করছিস তার 75% ইন্টারনাল এনার্জি গ্যাসটা বাড়ানোর জন্য কাজে লাগছে, অর্থাৎ টেম্পারেচারটা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজে লাগছে, আর 25% বাহ্যিক কাজ করার জন্য কাজে লাগছে ফর ট্রায়াটমিক গ্যাস। যদি ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে আমরা 6 ধরে থাকি, ক্যালকুলেশনস তো সিমিলার, একবারই ক্যালকুলেশন এভাবে করা যেতে পারে, আদারের চার্টটা একটু মনে রাখতে হবে। এখান থেকে একটা ইন্টারেস্টিং ইনফারেন্স আমরা টানতে পারি। কি টানতে পারি, আমরা এটা জানি সবাই যে গ্রিন হাউস গ্যাস যেগুলো রয়েছে, অর্থাৎ বায়ুমণ্ডলকে যে উত্তপ্ত করে যে গ্যাসগুলো বেশি করে, সেগুলো হচ্ছে গ্যাসেস অফ হায়ার অ্যাটমিসিটি, কার্বন ডাই অক্সাইড, মিথেন, হায়ার অ্যাটমিসিটি। এই সমস্ত গ্যাসগুলো পরিমণ্ডলটাকে বেশি উত্তপ্ত করে।
তার ব্যাকগ্রাউন্ডটা, তার এক্সপ্লানেশনটা কিন্তু এই চার্টের মধ্যে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। কি দেখা যাচ্ছে, 75% এখানে যাচ্ছে তাপটা ইন্টারনাল এনার্জি বাড়ানোর জন্য, গ্যাসটাকে উত্তপ্ত করার জন্য। যদি তার অ্যাটমিসিটি 3 হয়, যদি অ্যাটমিসিটি 2 হয়, তাহলে দেখা যাচ্ছে 71.4% যাচ্ছে তাপটা উত্তপ্ত করার জন্য গ্যাসকে। মোনোঅ্যাটমিক যদি হয় 60%, মোনোঅ্যাটমিক গ্যাস 60% মাত্র তাপ নেয় উত্তপ্ত হওয়ার জন্য। তাহলে মোনোঅ্যাটমিক গ্যাসগুলো কখনো বায়ুমণ্ডলকে বেশি উত্তপ্ত করে না। উত্তপ্ত করে যাদের স্বাধীনতার মাত্রা বল বা অ্যাটমিসিটি বেশি বল, এগুলো বেশি উত্তপ্ত করে। এবং তার ক্যালকুলেশনটা আমি পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি। এগুলো পরীক্ষাতে অনেক সময় পার্সেন্টেজ না আছে, অনুপাতে যায়, 3/5, 7/5, 7, 3/4 এরকম করে অনুপাতে চেয়ে থাকে। তো ইফ ইউ নো দ্য ব্যাকগ্রাউন্ড, এই ক্যালকুলেশনটা যদি জানা থাকে, আই থিঙ্ক ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য রেশিও ডিউ বাই ডিকিউ, ডিডব্লিউ ডিকিউ। এগুলো কিন্তু একটু ভালো করে ক্যালকুলেশন নিজেদের করে দেখে নিতে হবে। আমি যেটা এখানে করেছি, এগুলো একটু নিজেদের করে নিতে হবে। করে নিলে বুঝতে পারা যাবে যে আমি কেন এই পার্সেন্টেজগুলো লিখলাম। তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্স অফ এনার্জির একটা মোটামুটি ডিসকাশন। আমি ছকে দিয়েছি, ডাবল ফর্মালি লিখে দিয়েছি, এবং এটা জানা থাকলে দুটোকে আমি ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। মানে সমস্ত জিনিসটা এখান থেকে আমরা এখানে আনতে পারবো। লাস্টে শেষ করছি এইভাবে, গ্রাফিক অ্যানালিসিস দিয়ে শেষ করবো। অর্থাৎ আমরা এই পুরো বিষয়টাকে গ্রাফ দিয়েও ডিসকাশন করতে পারি। যেটা এই যে বলছিলাম না, ওয়ার্ক ডান, চেঞ্জ অফ স্টেট, এই সমস্ত যে ব্যাপারগুলো গ্রাফিক্যাল বলা যেতে পারে। যেমন এখানে আমরা একটা পি ডায়াগ্রাম বা পিভি ডায়াগ্রাম ড্র করেছি। পিভি ডায়াগ্রামে আমরা একটা সাইক্লিক প্রসেস বা চক্রবাত ক্রিয়া আমি অঙ্কন করে দেখিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে এবি, দিস ইজ আইসোবারিক এক্সপানশন, সমচাপ প্রক্রিয়া, এবং গ্যাসটা প্রসারিত হচ্ছে V1 থেকে V2 আয়তনে প্রসারিত হচ্ছে, কিন্তু প্রেশারটা P2 আয়তনে আছে। প্রেশারটা P2 তে আছে, P2 আয়তনে না, P2 প্রেশার রয়েছে। আবার B থেকে C তে যখন সে আসছে, তখন কিন্তু ভলিউমটা V2 তে কনস্ট্যান্ট রয়েছে, সুতরাং এটা আমরা আইসোবারিক প্রসেস বলতে পারি। সো দিস ইজ কল্ড দ্য আইসোবারিক এক্সপানশন, দিস ইজ কল্ড দ্য আইসোবারিক প্রসেস। আবার সি থেকে যখন ডিতে আসছি, এটা গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে, দিস ইজ অলসো আইসোবারিক প্রসেস। এখানে আয়তনটাকে সংকুচিত করা হচ্ছে, V2 থেকে V1 এ নিয়ে যাওয়া হচ্ছে আন্ডার এ কনস্ট্যান্ট প্রেশার P1, এবং আবার গ্যাসটাকে এই অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে আন্ডার দ্য ভলিউম V1, কিপিং ইট কনস্ট্যান্ট। তাই এখানে এই এবি কে আমরা বলতে পারি আইসোবারিক এক্সপানশন, সি ডি কে বলতে পারি আইসোবারিক কম্প্রেশন, আর বিসি এবং বিএ এগুলো হচ্ছে আইসোবারিক প্রসেস। এখন যেটা কথা কি, এই এবি এই যে প্রসারণটা হলো, এতে কাজ কতটা করা হয়েছে, হোয়াট ইজ দি ওয়ার্ক ডান। তো আমরা এই এক্সপ্রেশনটা তো দেখেছি।